আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসুরেন্স। অ্যাসুরেন্সটা আসলে আমাদের অনেক সময় আইসিবিতে পাশ করার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায়, আর আমরা অনেক টপিকস নিয়ে আলোচনা করি যেগুলো অ্যাসুরেন্স নিয়ে খুব প্রবলেম হয়। তো আজকে আমরা অ্যাসুরেন্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো কনসেপ্ট অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। অর্থাৎ অ্যাসুরেন্সের তোমার কনসেপ্টগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যে আজকে অনুযায়ী আমি আপনাদের একটা শিট দিয়ে দিচ্ছি, শিট অনুযায়ী আমরা আলোচনা করব। এখানে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে হোয়াট ইজ দ্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আসলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা কি, সেটা হলো যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ ওয়ান ইন হুইচ a practitioner express a conclusion designed to enhance the degree of confidence intended users other than responsibility party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. তো আমাদের প্রথমে যে টপিকসগুলো থাকবে সেটা হলো যে একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের জন্য আমার যে তিনটা এখানে ইনভলভমেন্ট লাগবে, সেটা হলো যে প্রথমে একটা প্র্যাকটিশনার থাকবে এবং ইন্টেন্ডেন্ট ইউজার থাকবে, আর একটা হলো রেসপন্সিবিলিটি পার্টি থাকবে। এইভাবে আমরা এটা ভাগ করে নিতে পারি। আর একটা হলো যে আপনার এই পার্টিগুলোর কাজ হলো যে আপনার একটা ইভ্যালুয়েশন করা, মেজারমেন্টকে ইভ্যালুয়েশন করা এই ক্রাইটেরিয়ার এগেইনস্টে। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। আমরা আরেকটা জিনিস দেখব যে হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কি এলিমেন্টসগুলো কি, সেটা হলো যে 3 people or group people involved, আর একটা হলো যা সাবজেক্ট ম্যাটার, সুইটেবল ক্রাইটেরিয়া, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স অপিনিয়ন, রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। 3 people or group people ইনভলভের ভিতরে আমরা তিনটা জিনিস পেয়ে থাকি: প্র্যাকটিশনার, ইন্টেন্ডেন্ট ইউজার্স, রেসপন্সিবিলিটি পার্টি। অর্থাৎ আপনার প্র্যাকটিশনার বলতে যেটাকে আমরা ধরে নিতে পারি একটা অডিট ফার্ম, আর ইন্টেন্ডেন্ট ইউজার্স হলো শেয়ার হোল্ডার্স, আর রেসপন্সিবিলিটি পার্টি হলো বোর্ড অফ ডিরেক্টরস। অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরসের উপরে অনেক বড় ভূমিকা পালন করে। সাবজেক্ট ম্যাটারটা কি? আপনার সাবজেক্ট ম্যাটার হলো আপনার ডাটা বলতে আমরা বুঝি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর বিজনেস প্রজেকশন, সিস্টেম অর প্রসেস, ফর এক্সাম্পল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অর কম্পিউটার সিস্টেম। অর্থাৎ আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমাদের সিস্টেম আর প্রসেসটা লাগে। আরেকটা হলো বিহেভিয়ার। অর্থাৎ বিহেভিয়ার কি, আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনার বিহেভিয়ারটা কেমন হবে সেটা আমরা কর্পোরেট গভর্নেন্সে থেকে বুঝতে পারি। সুইটেবল ক্রাইটেরিয়া হলো আমার একটা অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমাদের সুইটেবল ক্রাইটেরিয়াগুলো কি হবে, মানে এই ক্রাইটেরিয়াগুলো কি সেট করবে, সেটা হলো আমার একটা ল অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমার ল অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ঠিক থাকতে হবে। কোড অফ প্র্যাকটিস, আইসা, IFRS, এই জায়গাটায় সুইটেবল যে ক্রাইটেরিয়াগুলো সেট করে সেগুলো থাকতে হবে। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স অপিনিয়ন। অর্থাৎ আপনার প্র্যাকটিশনার হিসেবে অবশ্যই আপনার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স থাকতে হবে। আর রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। অর্থাৎ আপনার রিটার্ন রিপোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বলতে আমরা যেটা বোঝাই যে আপনার অবশ্যই আপনার অ্যাসুরেন্স দিলেই শুধু হবে না, সেটা অবশ্যই রিটার্ন রিপোর্টের মাধ্যমে থাকতে হবে। আর আমরা যে জিনিসটা দেখি যে এরপরে আমরা যে প্রশ্নটা আমরা আসতে পারে MCQ আকারে, সেটা হলো যে হোয়াট টাইপ অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আমরা জানি যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দুই প্রকার, একটা রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আর লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আমরা রিজনেবল, যদি আমাদের প্রশ্নটা আসে হোয়াট ডু ইউ মিন বাই রিজনেবল অ্যাসুরেন্স অ্যান্ড লিমিটেড অ্যাসুরেন্স, তখন আমরা কীভাবে বুঝবো যে রিজনেবল অ্যাসুরেন্স আমাদের প্রশ্ন থাকতে পারে যে এরকম থাকতে পারে এ হাই লেভেল অফ অ্যাসুরেন্স বাট নট অ্যাবসুলেট, এরকম থাকতে পারে রিজনেবল অ্যাসুরেন্স না লিমিটেড অ্যাসুরেন্স।
তখন আমরা অবশ্যই সেটা রিজনেবল অ্যাসুরেন্স দিব। আর লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমরা দিব, লিমিটেড অ্যাসুরেন্সটা আপনার প্র্যাকটিশনার গ্যাদার করে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কোয়ালিটি অফ এভিডেন্স গ্যাদার করে, কিন্তু উড বি লোয়ার অ্যাজ এ কম্পেয়ার্ড অফ রিজনেবল, সেটা লোয়ার হয়ে থাকে যখন সে রিপোর্টটা দেয় ফ্রম দ্য নেগেটিভ অ্যাসুরেন্স। এই কারণে আমাদের এটা নেগেটিভ অ্যাসুরেন্স হিসেবে ট্রিট হয়ে থাকে। পরের প্রশ্নটা যদি এভাবে আসে যে হাউ দ্য লেভেল অফ অ্যাসুরেন্স ভেরিয়াস, আপনাকে হাউ দ্য লেভেল অফ দ্য অ্যাসুরেন্স ভ্যারিয়াস, মানে কীভাবে সে ভ্যারি করে, আমরা এটাকে বলতে পারি যে রিজনেবল অ্যাসুরেন্স, লিমিটেড অ্যাসুরেন্স, তারপরে রিকোয়ারমেন্ট, এটা অপিনিয়ন দিতে পারেন যে পজিটিভ অর নেগেটিভ। আরেকটা প্রশ্ন যদি এরকম আসে, হোয়াট আর দ্য কি ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, হোয়াট আর দ্য কি ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, একটা হলো আমার কি লেভেল অফ এভিডেন্স অবটেইনড, আর একটা হলো টাইপ অফ অপিনিয়ন গিভেন। গিভ এ ফিউ এক্সাম্পল অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনি কিছু কিছু আমার বাংলাদেশে স্ট্যাটুটরি অডিট থাকে যেটাকে আমরা বলি এক্সটার্নাল অডিট। আদার এক্সাম্পল অ্যাসুরেন্স ইনক্লুড আদার অডিট। এই স্ট্যাটুটরি অডিট বাদেও, স্ট্যাটুটরি অডিট বলতে আমরা বোঝাই যে আমাদের অডিট ফার্ম থেকে যে অডিটটা হয় সেটা হলো স্ট্যাটুটরি অডিট। অর্থাৎ আদার এক্সাম্পল হিসেবে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এই স্ট্যাটুটরি অডিট বাদেও আমরা কিছু অডিট প্রোভাইড করে থাকি, সেইগুলো হলো অ্যাসুরেন্স কোম্পানি অডিট, ব্যাংক অডিট, ব্রাঞ্চ অডিট, চ্যারিটি অডিট, এনভায়রনমেন্টাল অডিট, লোকাল অথরিটি অডিট, পেনশন স্কিম অডিট এবং সলিসিটর অডিট, এইগুলো আমরা করে থাকি। দেয়ার আর অলসো ম্যানি ইস্যু ইউজার ওয়ান্টস টু অ্যাসুরেন্স অন। এছাড়াও ইউজাররা কিছু আপনার অ্যাসুরেন্স দিয়ে থাকে, সেটা হলো যে আমরা ইন্টারনাল অডিট অনেক সময় করে থাকি, অডিট ফার্ম ইন্টারনাল অডিটের কাজ করে থাকে, ইন্টারনাল কন্ট্রোল রিপোর্ট করে থাকে, সার্কুলেশন রিপোর্ট করে, কস্ট বেনিফিট রিপোর্ট করে, ইনভেন্টরিজ রিসিভেবল রিপোর্ট করে, এই টাইপের রিপোর্টগুলো অনেক সময় করে থাকে। হোয়াই ইজ অ্যাসুরেন্স ইম্পর্ট্যান্ট, আমার পরের প্রশ্ন হলো যে হোয়াই ইজ দ্য অ্যাসুরেন্স ইম্পর্ট্যান্ট। এত সহজ করে আসবে না, এইভাবে আসতে পারে যে ইউজার মে অলসো বেনিফিট ফর অ্যাডিশনাল কনফিডেন্স ইন দ্য সাবজেক্ট ম্যাটার গিভেন টু আদার্স, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর অ্যাসুরেন্স। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা দেখি যে হোয়াই ইজ দ্য অ্যাসুরেন্স ইম্পর্ট্যান্ট। একটা হলো যে ইউজার মে অলসো বেনিফিট ফ্রম অ্যাডিশনাল কনফিডেন্স ইন দ্য সাবজেক্ট ম্যাটার, তারপরে প্রিভেন্ট ইরোর অর ফ্রড, তারপরে রিলায়েবল ইনফরমেশন এক্সিট, আর একটা হলো যে ইট ইনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি অফ ইনফরমেশন। ক্রেডিবিলিটি অফ ইনফরমেশনের জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ অ্যাসুরেন্স। 10 নম্বর প্রশ্ন হলো হোয়াই ক্যান অ্যাসুরেন্স নেভার বি অ্যাবসুলেট। আসলে অ্যাসুরেন্সকে কখনোই আপনি অ্যাবসুলেট অ্যাসুরেন্স দেওয়াটা কঠিন, কারণ কি এখানে কিছু আমাদের লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো কি কি আমরা জানি, সেগুলো আমরা এভাবে বলতে পারি যে তামাজ পাশা, অর্থাৎ তামাজ পাশা হলো যে এরকম যে টিতে আপনি টেস্টিং ইজ ইউজড, অ্যাকাউন্টিং সিস্টেম হ্যাভ ইনহেরেন্ট লিমিটেশন, এমএ হলো মোস্ট অডিট evidence perceived rather than conclusive, assurance providers would not test every item in the subject matter, step member may be conclude a fraud that fraud conclude তারপরে এসে বলতে পারেন যে স্টাফ মেম্বার মেক ইন ফ্রড দ্যাট দ্য deliberately hidden from the auditors, তারপরে পিতে বলতে পারেন যে প্রফেশনাল জাজমেন্ট হ্যাভ টু বি মেড, assurance provider rely on the responsible party, some items subject matter may be estimated, sampling approach used। অর্থাৎ তামাজ পাশা এরকম করে আপনি মনে রাখার জন্য এই লিমিটেশনটা কি তামাজ পাশা, পরে আপনি ভেরিফিকেশন করে সুন্দর প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন লিখবেন, তাহলে সহজে আপনার মনে থাকবে যে আসলে লিমিটেশনগুলো কি কি। হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ সম্বন্ধে আপনার what do you mean about the expectation gap? এক্সপেকটেশন গ্যাপ সম্বন্ধে আপনি কিছু বলেন, বা আসলে যে এক্সপেকটেশন গ্যাপটা কি সেটা আমরা কিভাবে বুঝবো। যদি প্রশ্নতে এরকম থাকে অ্যাসুরেন্স প্রোভাইডার আন্ডারস্ট্যান্ড হি ইজ ডুইং অ্যান্ড হোয়াট দ্য
ইউজার ইনফরমেশন বিলিভস হি ইজ ডুইং, তাহলে আমাদের এভাবে যদি নিচে প্রশ্ন থাকে এটা কি এক্সপেকটেশন গ্যাপ, আরও কিছু দিয়ে দিল, তাহলে আমরা তখন এক্সপেকটেশন গ্যাপ হিসেবে এটা বুঝবো। তারপরে পরের প্রশ্নটা হলো আরেকটা দেখি, হাউ ক্যান দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার্স ক্লোজ এক্সপেকটেশন গ্যাপ, অর্থাৎ আপনার কখন অ্যাসুরেন্স প্রোভাইডার্স ক্লোজ এক্সপেকটেশন গ্যাপটা হয়ে থাকে আমরা কিভাবে বুঝবো। সেটা হলো যে দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার ক্যান ক্লোজ এক্সপেকটেশন গ্যাপ by issuing the engagement letter, spelling out the work, and by regular review the format and contents of report issued as a result of assurance work. এভাবে আমরা বলতে পারি যে হাউ ক্যান দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার্স ক্লোজ এক্সপেকটেশন গ্যাপ। আচ্ছা, ডেফিনেশন, আমরা অডিটের ডেফিনেশন কি জানি? অডিট হলো যে এরকম, an examination and verification of company's financial accounting record and supporting documents by professional such as chartered accountant, certified public accounts. Some example of auditing service are insurance company audit, bank audit, branch audit, charity audit, environmental audit, local authority audit, পেনশন স্কিম অডিট, এগুলোকে আমরা অডিট বলে থাকি। আচ্ছা, আপনারা অডিট আর অ্যাসুরেন্সের ভিতরে পার্থক্য বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। অ্যাসুরেন্স হলো আপনার যেগুলো আমরা এখানে বলে থাকি যে আপনার একটা কোম্পানিতে আপনার যতগুলো কাজ আছে, আপনি অ্যাজ এ আপনার ইন্স্যুরেন্স কোম্পানি অডিট, ব্যাংক অডিট, ব্রাঞ্চ অডিট, এইগুলোকে সুন্দরভাবে অডিট করা, এই কার্যক্রম করাকেই আমরা অ্যাসুরেন্স বলি। ওই কাজগুলোকে আমরা অ্যাসুরেন্স বলি। কিন্তু অডিট বলতে আমরা বোঝাই যে আপনি অ্যাজ এ অডিট ফার্ম, অর্থাৎ আপনি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এটা হলো আমার অডিট। এই অডিটের কাজ কি? ভেরিফিকেশন করা, এক্সামিনেশন করা, কোম্পানির রেকর্ডস এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো প্রফেশনাল বিহেভিয়ারের মাধ্যমে আপনি বুঝবেন যে ঠিক আছে কিনা, এটাই হলো অডিট। আচ্ছা, আরেকটা হলো ট্রু। ট্রুটা কি? ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড কনফার্ম উইথ রিয়ালিটি, নট ফলস। দিস মিনস ট্রু। ফেয়ার, ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম discrimination and free from bias and compliance with expected standard and rules. This means হলো আপনার fair. What are the objectives of an audit? অডিটের অবজেক্টিভগুলো কি কি? অডিটের অবজেক্টিভ হলো express an opinion, financial statement prepared, material respects accordance with financial reporting framework. That means called are objectives of an audit. Which person cannot be eligible for the appointment as an auditor as per Companies Act 1994? আমাদের কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী কোন কোন পার্সন আপনার অডিটর হিসেবে সে এলিজিবল হবে না, অর্থাৎ সে অডিটর হিসেবে আপনার কোম্পানিতে গণ্য হবে না। একটা হলো যদি ওই কোম্পানির অ্যান অফিসার অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, যদি সে ওই কোম্পানির অফিসার বা এমপ্লয়ি হয়। এ পার্টনার অর এমপ্লয়ি সাচ এ পার্সন, অ্যানি পার্টনার ইন এ পার্টনারশিপ হুইচ সাচ এ পার্সন ইজ এ পার্টনার, যদি সেই ব্যক্তি পার্টনার হয়ে থাকে ওই পার্টনারশিপ কোম্পানির। ইনএলিজিবল বাই দ্য অ্যাভব ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ অডিটর ডিরেক্টলি কানেক্টেড কোম্পানিজ, এইসব ব্যক্তি যদি ডাইরেক্টলি কোম্পানির সাথে কানেক্ট থাকে তাহলে সে ইলিজিবল হবে। তো এইসব ব্যক্তিরা আমার কোম্পানিতে অডিট, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী তারা কোম্পানিতে অডিট করতে পারবে না। হোয়াট স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডেন্স আর ইস্যুড বাই আইসিইবি ফর অডিটিং? হোয়াট স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডেন্স আর ইস্যুড বাই আইসিইবি ফর অডিটিং? দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডেন্স আর ইস্যুড বাই আইসিইবি ফর অডিটিং। একটা হবে কি, অডিট স্ট্যান্ডার্ড হতে হবে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড ফর অডিটর, ইথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে অডিটরের জন্য, একটা প্র্যাকটিস নোট থাকতে হবে যে সে কীভাবে এইগুলো করতেছে, তারপরে বুলেটিনস, প্রত্যেকটার বুলেট পয়েন্টগুলো থাকতে হবে, এবং স্ট্যান্ডার্ড ফর রিভিউ ইন্ট্রিম ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারফর্ম বাই দ্য, এবং এই বুলেট অনুযায়ী সে অডিটরগুলো যে পারফর্ম করছে ইন্টিটিতে সেটাও উল্লেখ থাকতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং
পরের প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং আইসা মেড আপ অ্যান্ড হট কন্টেন্টস, কেন এটা এবং কি উপাদানের জন্য এটা আমাদের তৈরি হয়েছে বা এটার আসলে কাজটা কি। এটা হলো কি ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল অ্যান্ড ডিফাইন, আপনাকে ইন্ট্রোডাকশন করে দেওয়া এবং সেগুলোর ভূমিকা প্রণয়ন করা, এর উদ্দেশ্যটা কি সেটা, রিকোয়ারমেন্টগুলো কী কী কারণে আপনার আইসাতে বলা থাকবে যে কী কন্টেন্ট বা উপাদান থাকবে সেই রিকোয়ারমেন্টগুলো, আর অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সপ্লেমেন্টারি ম্যাটেরিয়াল, অ্যাপ্লিকেশন এবং এক্সপ্লেমেন্টারি ম্যাটেরিয়ালগুলো থাকবে। এক্সাম্পল অফ হোয়াট অডিটর মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইন দ্য প্র্যাকটিস, এগুলো হলো আইসার ক্ষেত্রে মেড আপ দ্য কন্টেন্ট। পরের প্রশ্ন আমরা এভাবে বলতে পারি যে হট অডিট উইল কম্প্রোমাইজ সেভারাল স্টেজ অ্যালং দ্য ওয়ে টু ইটস eventual completion and issuance of the auditor's opinion. What are the stages? Several stages বা what are the stages? এখানে আমরা বলতে পারি যে অডিটের যে স্টেজগুলো আছে সেটা হলো, আমরা প্রথমে দেখি অবটেইন দ্য এঙ্গেজমেন্ট, প্ল্যানিং, পারফরমেন্স প্রসিডিউরস, রিভিউ দ্য কমপ্লিকেশন, রিপোর্টিং। অর্থাৎ প্রশ্ন এরকম আসতে পারে হোয়াট আর দ্য স্টেজ, আর তখন একটা দিয়ে দিল যে অবটেইন দ্য এঙ্গেজমেন্ট বা প্ল্যানিং, এটা থাকলো, সাথে অন্যগুলো দিল, তখন আপনাকে এটা অ্যান্সার করতে হবে। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ দ্য অডিটর্স অ্যাজ পার আইসা 200। আইসা 200 অনুযায়ী অডিটরের ওভারঅল অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো কী কী, উদ্দেশ্য কী সেটা হলো যে আমরা বলতে পারি obtain a reasonable assurance, the auditor express an opinion on whether the financial statement are prepared in all material respects in accordance with and the applicable financial reporting framework। অর্থাৎ ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী অডিটর তার অল ম্যাটেরিয়াল রেসপেক্ট করছে এবং তার অপিনিয়ন প্রকাশ করছে, এইভাবে আমরা বলতে পারি আর কি। আবার আরেকটা বলতে পারি যে টু রিপোর্ট অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট কমিউনিকেটিং রিকোয়ার্ড বাই দ্য আইএসা, মানে আইসা অনুযায়ী তারা কমিউনিকেট করছে রিপোর্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির জন্য এবং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অডিটরস ফাইন্ডিংস, এবং অডিটর ফাইন্ডিংস যেগুলো পাইছে সেই অনুযায়ী আইসা অনুযায়ী আপনার অডিট রিপোর্ট প্রিপেয়ার করছে। হোয়াট প্রসিডিউর টু বি কমপ্লাই by the auditors obtain the overall objectives as per ISA 200। ISA 200-এ যে ওভারঅল অবজেক্টিভসের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কোন কমপ্লাই বা প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করতে পারি। কমপ্লাই দ্য রিলেভেন্ট ইথিক্যাল রিকোয়ারমেন্টগুলো, প্ল্যান অ্যান্ড পারফর্ম অডিট উইথ প্রফেশনাল স্কেপটিসিজম, এক্সারসাইজ প্রফেশনাল জাজমেন্ট, অবটেনিং দ্য অডিট এভিডেন্স বোথ সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এইভাবে আপনার অডিট প্রসিডিউরস বি কমপ্লাই করতে পারি, ঠিক আছে। ডিফাইন প্রফেশনাল স্কেপটিসিজম অ্যান্ড প্রফেশনাল জাজমেন্ট, প্রফেশনাল স্কেপটিসিজমটা কী এবং প্রফেশনাল জাজমেন্টটা কী। প্রফেশনাল স্কেপটিসিজম আমরা সহজ কথাই বলতে পারি অ্যাজ এ অডিটর হিসেবে আপনার একটা কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে এবং যে মিসস্টেটমেন্টগুলো আছে এবং ফ্রড আর ইররগুলো আছে সেইগুলো আপনি ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনাকে সেই এভিডেন্স গেদার করতে হবে। অর্থাৎ আপনি কোশ্চেনিং মাইন্ড মানে আপনি এই না যে সবগুলোর ব্যাপারে আপনার কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। কোশ্চেনিং মাইন্ড বলতে আপনি একটা অডিটর হিসেবে এক জায়গায় যাওয়ার পরে আপনি সব জায়গায় ধরে ধরে যে সমস্যা এটা বলবেন না, আপনি বলবেন যে আপনার তার সমস্ত যে ডাটাগুলো আছে সংগ্রহ করবেন, রিপোর্টিং করার জন্য সবগুলো সংগ্রহ করবেন, করার পরে আপনি অ্যাজ এ অডিটর অডিট ফার্মে এসে যখন রিপোর্ট করবেন তখন আপনার একটা কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে যে এই ডকুমেন্টে এই সমস্যা আছে, এইটার আপনি ব্যাখ্যা চাবেন এবং সেই ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করবেন। অর্থাৎ কোশ্চেনিং মাইন্ড করবেন কিন্তু সমস্ত ডাটা সংগ্রহ করার পরে আপনার কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, কারণ আপনি ধরে ধরে কোশ্চেন করলে তো আপনি ডাটা সংগ্রহ করতে পারবেন না একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য। প্রফেশনাল জাজমেন্ট, আপনি প্রফেশনাল জাজমেন্ট বলতে আপনার রিলেভেন্ট ট্রেনিং, নলেজ এবং এক্সপিরিয়েন্স মেকিং দ্য ইনফরমেশন ডিসিশন অফ দ্য কোর্স অফ দ্য অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েট সার্কামস্টেন্স অফ দ্য অডিট এঙ্গেজমেন্ট। আপনার প্রফেশনাল জাজমেন্ট থাকতে হবে এবং রিলেভেন্ট ট্রেনিং থাকতে হবে, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো আপনি একটা ডিসিশন পৌঁছানোর জন্য। সাপোজ একটা আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেন,
তৈরি করে আপনার সামনে দিল, কিন্তু আপনার আসলে এই প্রফেশনাল সম্বন্ধে আপনার জ্ঞান নাই, বা প্রফেশনাল সম্বন্ধে আপনার ডিসিশন মেকিংয়ের জন্য কোনো আসলে আপনার কাছে নাই, কারণ আপনি প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করবেন, আপনার রুলস রেগুলেশন জানা নাই। তো আপনার রুলস রেগুলেশন জানা থাকতে হবে, আপনার ট্রেনিং থাকতে হবে, নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আপনি একটা ডিসিশন দিতে পারবেন। পরের প্রশ্নটা যদি এভাবে হয় যে প্রফেশনাল স্কেপটিজমের আপনার অ্যাটিটিউডগুলো কি হবে, আপনি আজ প্রফেশনাল স্কেপটিজম যে আপনি করবেন বা কোশ্চেনিং মাইন্ড করবেন, আপনার কি কি অ্যাটিটিউড থাকতে হবে, বা আপনার পারফর্মটা, অডিটের পারফর্মটা কি হবে, সেটা আমরা এখানে প্রশ্নটা যদি এভাবে আসে তখন আমি কি অ্যান্সার দিব, বা অ্যান্সার উত্তর দেওয়া থাকবে, তার এগেনস্টে থাকবে এরকম যে কন্ট্রাডিক্ট আদার অডিট এভিডেন্স অবটেইনড, information that brings into questions the reliability documents the response requires to used as a audit evidence, condition that may be indicate possible fraud, circumstance that suggest the need for fraud audit procedures in additions to those required by ISAS. তারপরে why a professional skepticism need to be maintained throughout the audit report, অর্থাৎ প্রফেশনাল স্কেপটিজমের নিড কি, মেনটেন থ্রু আউট দ্য অডিট রিপোর্ট, অডিট রিপোর্টের জন্য আপনার প্রফেশনাল স্কেপটিজম কি কি মেনটেন করতে হবে। প্রফেশনাল স্কেপটিসিজম নিডস টু মেনটেনিং থ্রু আউট দ্য অডিট পিরিয়ড টু রিডিউস দ্য রিস্ক অফ দ্য ওভারলুকিং আনইউজুয়াল ট্রানজ্যাকশন, অর্থাৎ যদি আনইউজুয়াল কোনো ট্রানজ্যাকশন থাকে সেগুলো আপনাকে প্রফেশনাল স্কেপটিসিজম দ্বারা সেই রিস্কগুলো রিডিউস করতে হবে, এবং আপনার ওভারলুকিং করতে হবে, যে ওভার জেনারেলাইজেস হোয়েন দ্য ড্রয়িং কনক্লুশন ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন, ডিটারমাইনিং দ্য নেচার, টাইমিং এক্সটেন্ট অডিট প্রসিডিউরস, ইভ্যালুয়েটিং রেজাল্ট অফ দেম, ইট অলসো নেসেসারি ফর ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ অডিট এভিডেন্স। আমরা প্রফেশনাল স্কেপটিসিজমের ক্ষেত্রে নিডস টু মেনটেন থ্রু আউট দ্য অডিট পিরিয়ড। আর ইন হুইচ এরিয়াস প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজ, আমরা স্কেপটিসিজম সম্বন্ধে বুঝলাম, আপনার প্রফেশনাল জাজমেন্টের ক্ষেত্রে আমরা কি কোন এরিয়াগুলো দেখব, সেটা হলো যে আপনার যে এরিয়াগুলো ফলো করতে হবে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, যে এরিয়াগুলো ফলো করতে হবে, জাজমেন্ট রিকোয়ার্স করতে হবে বাই অডিটর্স হোয়েন প্ল্যানিং অ্যান্ড পারফর্মিং অ্যান অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা দেখব যে ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অডিট রিস্কটা দেখব, নেচার অ্যান্ড টাইমিং এক্সটেন্ড অডিট প্রসিডিউরের ক্ষেত্রে দেখব, ইভ্যালুয়েটিং ওয়েদার দ্য সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স হ্যাজ বিন অবটেইনড, যদি আপনার সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত অডিট এভিডেন্স আছে কিনা, আর ইভ্যালুয়েটিং ম্যানেজমেন্ট জাজমেন্ট অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্ট ফ্রেমওয়ার্ক, ড্রয়িং কনক্লুশন বেসড অন দ্য অডিট এভিডেন্স অবটেইনড, যেগুলো আনে তার সেই অনুযায়ী আপনার কনক্লুশনটা টানতে হবে। তো আমরা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে আমরা অ্যাসুরেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সার্টিফিকেট লেভেলের জন্য আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে, অর্থাৎ চ্যাপ্টার 1 কনসেপ্ট অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।